আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। লেবাননে অস্ত্র জড়ো করছে ইরান, ইসরায়েলের জন্য নতুন হুমকি। মিশরে গিয়ে গাজার জন্য আবেগ ঘন বক্তব্য ইমানুয়েল ম্যাক্রোর, মধ্যপ্রাচ্যের শান্তির বার্তা। গাজা ইস্যুতে ফ্রান্স, মিশর, জর্ডান একজোট। গাজার সমর্থনে মিছিল, ফিলিস্তিনে ইহুদিদের দালাল মাহমুদ আব্বাসের নিরাপত্তা বাহিনীর ব্যাপক ধরপাকড়। ভারতের কাশ্মীরকে গাজায় পরিণত করেছেন কসাই নরেন্দ্র মোদী। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে চলছে গুম খুনের ঢেউ, বেড়েছে রহস্যজনক মৃত্যু, আল জাজিরার বিস্ফোরক প্রতিবেদন। আদালত বনাম সরকার, শিনবেত প্রধানকে বরখাস্তে আদালতের স্থগিতাদেশ, ক্ষুব্ধ নেতানিয়াহু। আমরা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবো, কখনোই তাদের পিঠ দেখাবো না, মন্তব্যে এরদোগান। সেনাবাহিনীতে আরো রোবট নিয়োগ করছে রাশিয়া। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ইরানের কাছ থেকে লেবাননে প্রচুর পরিমাণে অস্ত্র ও অর্থ পৌঁছানোর খবর উঠে এসেছে। গণমাধ্যমের মতে ইরান সমুদ্র পথে বৈরুত বন্দর হয়ে লেবাননের প্রতিরোধ বাহিনী হিজবুল্লাহর কাছে অত্যাধুনিক সব অস্ত্র পাঠাচ্ছে। এই সহায়তা আয়াতুল্লাহ খামেনির নির্দেশে আসছে এবং এতে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি বাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে। লেবাননের প্রতিরোধ বাহিনী হিজবুল্লাহর মাধ্যমে নিজেদের অস্ত্র ভান্ডার আরো শক্তিশালী করছে, যা ইসরায়েলের জন্য বড় ধরনের বিপদ হয়ে দাঁড়াবে। একদিকে যেখানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইরানকে মোকাবিলা করতে ব্যস্ত, অন্যদিকে প্রতিরোধ ফ্রন্ট ইরানের প্রযুক্তির সহায়তায় একের পর এক আক্রমণ পরিচালনা করছে। ইসরায়েল ও মার্কিন সামরিক মহল এখন এই বিস্ফোরক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ইরান এবং তার মিত্ররা এখন ইসরায়েলকে নতুনভাবে ঘিরে ফেলেছে, আর তাদের সামরিক অভিযান বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে ইয়েমেনের হামলা। লোহিত সাগরে মার্কিন বাহিনীর অবস্থানের লাগাতার আক্রমণ করছে হুথিরা এবং লেবাননে অস্ত্র পরিবহনের ব্যাপারটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে। এখন প্রশ্ন উঠছে, ইরান ও তার সমর্থকরা কি ইসরায়েলকে আরো বড় বিপদে ফেলতে সক্ষম হবে, নাকি ইসরায়েলের সেনাবাহিনী এই হামলাগুলোর মোকাবিলা করতে পারবে? মধ্যপ্রাচ্যে শান্তির বার্তা। গাজা ইস্যুতে ফ্রান্স, মিশর, জর্ডানের একজোট। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সময়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মিশর সফরে গিয়ে গাজা নিপীড়িত জনগণের পক্ষে দাঁড়ালেন। যখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা উপত্যকার দখল নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছেন, ঠিক তখনই ম্যাক্রো মিশরে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন। ফ্রান্সের এমন সাহসী অবস্থান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন গতি আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মিশরের রাজধানী কায়রোতে সাধারণ মানুষের সাথে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসির আমন্ত্রণে আয়োজিত এক ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দেন ম্যাক্রো ও জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ। বৈঠকে তারা গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান জানান এবং অবিলম্বে জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর উপর জোর দেন। বৈঠক শেষে কায়রোতে রেড ক্রিসেন্টের ওয়্যারহাউস পরিদর্শনে যান ম্যাক্রো। সেখানে সাংবাদিকদের সামনে আবেগ ঘন বক্তব্যে তিনি বলেন, গাজার প্রায় 20 লাখ মানুষ এখন এক ফাঁদে বন্দী। শিশুদের হত্যা করা হচ্ছে, পরিবার হারাচ্ছে হাজারো মানুষ। তবুও তারা গাজাতেই ফিরতে চায়, কারণ ওটাই তাদের ঘর। গাজা কেন রিয়েল এস্টেট প্রকল্প নয়, এটি একটি জনগোষ্ঠীর অস্তিত্বের প্রশ্ন। তিনি আরো জানান, ফ্রান্স গাজা উপত্যকা এবং পশ্চিম তীর দখলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ফিলিস্তিনিদের জোর করে উচ্ছেদ না করার আহ্বান জানান। তিনি সৌদি আরবের সঙ্গে মিলে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দেন, যার লক্ষ্য দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন। ম্যাক্রোর এই অবস্থান নতুন নয়। এর আগেও তিনি গাজায় ইসরায়েলি দমনপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প যখন গাজায় বিলাসবহুল নগরী গড়ে তোলার পরিকল্পনা করেন, তখনই ম্যাক্রো তার প্রতিবাদ জানান এবং ট্রাম্পকে বলেন, 20 লাখ মানুষকে আপনি একদিনে সরে যেতে বলতেই পারেন না। ফ্রান্সের এমন সাহসী অবস্থান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন গতি আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজার সঙ্গে একত্বতা প্রকাশকারী বিক্ষোভকারীদের উপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে ইহুদিদের দালাল মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ। সোমবার রামাল্লায় সংহতি মিছিল করার সময় পিএর নিরাপত্তা বাহিনী এই ঘটনা ঘটায়।
স্থানীয় সংবাদ মাধ্যম কুদস প্রেস জানিয়েছে, শতাধিক বিক্ষোভকারী গাজাবাসীর প্রতি সমর্থন জানাতে রাস্তায় নেমে এলে দালাল মাহমুদ আব্বাসের পিএ বাহিনী তাদের উপর হামলা চালায়। পশ্চিম তীরের রাজনৈতিক বন্দীদের পরিবারের কমিটি এক বিবৃতিতে পিএর কাজকে নেক্কারজনক বলে নিন্দা জানিয়েছে। তারা অভিযোগ করেছে, নিরাপত্তা বাহিনী বেশ কয়েকজন যুবককে আটক করেছে এবং গোয়েন্দা পুলিশ বিক্ষোভকারীদের উপর শারীরিকভাবে হামলা চালিয়েছে। কমিটির দাবি, গাজায় ইসরায়েলি হামলার সময় সেখানকার জনগণের প্রতি সমর্থন জানানোর জন্য রাস্তায় নামা মানুষের উপর দমন পীড়ন জাতীয় সংগ্রামের সঙ্গে বিশ্বাসঘাতকতা। একই সঙ্গে তারা এক ফিলিস্তিনি নারীর উপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছে। কমিটি আটককৃতদের অবিলম্বে ও বিনা শর্তে মুক্তি দাবি করেছে এবং বলেছে, পিএ তাদের নিরাপত্তার জন্য দায়ী। তারা সতর্ক করে দিয়ে বলেছে, এই ধরনের দমন নীতি জনগণের আন্দোলন দমাতে পারবে না। কমিটির মতে, বিক্ষোভকারীদের উপর পিএর এই আচরণ ইসরায়েলি দখলদারদের অপরাধের মতোই গুরুতর। যারা এই বিষয়ে নীরব থাকবে তারা গাজার ইসরায়েলের চলমান অবরোধের অংশীদার হবে। উল্লেখ্য, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও বেসামরিক নাগরিকদের উপর হামলার প্রতিবাদে পশ্চিম তীরের বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। পিএ নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের কারণে অনেক ক্ষেত্রেই বিক্ষোভ সহিংস রূপ নিচ্ছে। ভারতের কাশ্মীরকে গাজায় পরিণত করেছেন কসাই নরেন্দ্র মোদী। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে চলছে গুম খুনের ঢেউ। বেড়েছে রহস্যজনক মৃত্যু। আল জাজিরার বিস্ফোরক প্রতিবেদন। শওকত আহমেদের মৃতদেহ যখন পাওয়া গেল তখন তার চোখ দুটি ছিল রক্তাক্ত, তার চুল খসে পড়েছে। 18 বছর বয়সী যুবকের হাত পায়ের চামড়া উঠে যাচ্ছিল। তার বাবা মোহাম্মদ সাদিক এসব তথ্য জানান। ঘটনাটি গত 16 মার্চের। এর 3 দিন পরেই সাদিক জানতে পারেন তার বড় ছেলে রিয়াজও মারা গেছেন। তারা দুজনেই 1 মাস আগে নিখোঁজ হয়েছিলেন। ভারত শাসিত কাশ্মীরের গুজ্জার সম্প্রদায়ের মানুষ তারা। স্থানীয় আইন প্রয়োগ সংস্থার কর্মকর্তারা জানান, শওকত ও রিয়াজ কাশ্মীরের কুলগাম অঞ্চলের একটি নালায় ডুবে গিয়েছিলেন, যা তাদের বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। তাদের ময়নাতদন্ত রিপোর্টে সম্ভবত আত্মহত্যা বলে উল্লেখ করা হয়, কিন্তু সাদিক ও গুজ্জার সম্প্রদায়ের অধিকাংশ মানুষ ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর এই বয়ান মানতে নারাজ। সাদিক জানেন না তার 2 ছেলের গুম হওয়া বা পরে মারা যাওয়ার আসল কারণ কি। এটি নিরাপত্তা বাহিনী করেছে নাকি সশস্ত্র বিদ্রোহীরা। আল জাজিরাকে তিনি বলেন, তাদের নির্যাতন করে হত্যা করা হয়েছে। সরকারি বাহিনী এই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বয়ানের উপর গভীর অবিশ্বাস রয়েছে ওই অঞ্চলের মানুষের, যেখানে সম্প্রতি ব্যাপক হারে বেড়েছে গুম। এসব গুমের কিছুদিন পরেই মিলছে মৃতদেহ। মুখতার আহমেদ আওয়ান নামে 24 বছরের আরেক যুবক নিখোঁজ রয়েছেন, যার খোঁজ এখনো মেলেনি। তারা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বের হয়ে আর ফেরেননি। তথ্য অনুযায়ী 1989 সালে ভারত শাসিত এলাকাটিতে সশস্ত্র বিদ্রোহ শুরু হলে এ পর্যন্ত 8 থেকে 10 হাজার কাশ্মীরি নিখোঁজ হয়েছেন। কেবল এই 3 জনই নন, কাশ্মীর যেন গুমের ঢেউ বয়ে যাচ্ছে। গত 5 মার্চ কুলগামের পাশের কাঠুয়া জেলা থেকে যুগেশ সিং, দর্শন সিং ও 15 বছরের বরুণ সিং নিখোঁজ হন। তারা বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। 3 দিন পর তাদের মরদেহ পাওয়া যায়। কয়েকদিন পর কাঠুয়া থেকেই মোহাম্মদ বিন ও রহমান আলী নামে আরো 2 কিশোর গুম হয়। 1 মাস পার হলেও এখনো তাদের খোঁজ মেলেনি। 2020 সালে ভারতের এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাজৌরি জেলার গুজ্জার সম্প্রদায়ের 3 তরুণকে অপহরণ ও হত্যার অভিযোগ ওঠে। পরে পুলিশ এই ঘটনায় ওই কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট গঠন করে। এতে সেনা কর্মকর্তার বিরুদ্ধে বন্দুক যুদ্ধের নাটক সাজানোর অভিযোগ আনা হয়। কোর্ট মার্শালে ওই কর্মকর্তা দোষী সাব্যস্ত ও সাজাপ্রাপ্ত হন, তবে পরে তিনি জামিন পেয়ে যান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শিনবেট প্রধান রোনেনবার্গকে বরখাস্তের সিদ্ধান্তে হাইকোর্ট অব জাস্টিসের দেওয়া স্থগিতাদেশকে বিভ্রান্তিকর ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার দেশটির সর্বোচ্চ আদালত রোনেনবার্গকে বরখাস্তের সিদ্ধান্তে আপাতত স্থগিতাদেশ জারি করে। এতে নেতানিয়াহু কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আলোচনার সময় বিচারপতিরা বারবার বলেছেন যে শিনবেট প্রধানকে অপসারণ করার ক্ষমতা সরকারের আছে। এই বিষয়ে কোনো বিতর্ক নেই।
সে অনুযায়ী আদালতের পক্ষ থেকে 10 দিনের জন্য বরখাস্তের সিদ্ধান্ত স্থগিত রাখা বিরক্তিকর এবং অবাক করার মতো। নেতানিয়াহুর বক্তব্য, শুধু একটি সম্পর্কহীন তদন্ত শুরু হয়েছে বলে কোনো ব্যর্থ নিরাপত্তা প্রধানকে পদে বহাল রাখার পক্ষে রায় দেওয়া যায় না। এরকম সিদ্ধান্ত হলে সেটি একটি ভয়াবহ দৃষ্টান্ত তৈরি করবে। ভবিষ্যতে যে কোনো ব্যর্থ প্রধান একটি তদন্ত শুরু করলেই সরকার তাকে বরখাস্ত করতে পারবে না। আদালতের এই সিদ্ধান্ত নিয়ে ইসরায়েলি রাজনীতিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে গণতন্ত্র বিরোধী বলছেন, আবার কেউ আদালতের রায়ের প্রতি সম্মান দেখাতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আদালতের রায়কে গণতন্ত্রের জন্য হুমকি আখ্যা দিয়ে তাৎক্ষণিক বিচারিক সংস্কারের দাবি জানান। তবে সবাই নেতানিয়াহুর অবস্থান সমর্থন করেননি। বিরোধী দলীয় এমকে নামা লাজিমি অভিযোগ করেন, নেতানিয়াহু যুদ্ধের মধ্যে অভ্যুত্থানের চেষ্টা করছেন। ডেমোক্র্যাটস দলের চেয়ারম্যান ইয়াইর গোলান রায়কে স্বাগত জানিয়ে বলেন, সরকার যদি আদালতের এই রায় অমান্য করার চেষ্টা করে তাহলে গণতান্ত্রিক সংখ্যাগরিষ্ঠের পক্ষ থেকে নজিরবিহীন নাগরিক আন্দোলন শুরু হবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান গাজায় ইসরায়েলের হামলা এবং সম্প্রসারণবাদী নীতির তীব্র নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার আঙ্কারায় এক সমাবেশে তিনি গাজায় উত্তেজনা বাড়ানো এবং সম্প্রসারণবাদী উদ্দেশ্যে নতুন মানচিত্র তৈরির প্রচেষ্টা কারোর জন্যই সুফল বয়ে আনবে না। একে পার্টির বর্ধিত প্রাদেশিক প্রধানদের বৈঠকে বক্তব্য রাখার সময় এরদোগান আরো বলেন, আমরা অত্যাচারীদের বিরুদ্ধে দাঁড়িয়ে দৃঢ়ভাবে সত্য বলতে থাকব, যেমনটি আমরা গ্লোবাল জায়নিস্ট লবির চাপের মুখেও করেছি। গাজায় ইসরায়েলের সহিংসতাকে সর্বগ্রাসী ডাকাতি আখ্যা দিয়ে এরদোগান বলেন, অ্যাম্বুলেন্সে গুলি চালানো এবং চিকিৎসা কর্মীদের হত্যার খবর যুদ্ধাপরাধের স্পষ্ট প্রমাণ। তিনি ইসরায়েলের এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। গত শনিবার ফিলিস্তিন জানিয়েছিল, গাজায় দক্ষিণাঞ্চলীয় রাফাতে 15 জন প্যারামেডিক এবং সাহায্য কর্মীর হত্যার ভিডিও ফুটেজ ইসরায়েলি বাহিনীর দাবিকে মিথ্যা প্রমাণ করেছে। ইসরায়েলি বাহিনী দাবি করেছিল অ্যাম্বুলেন্সগুলোকে অনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু করা হয়নি। একটি গণকবরে 15 জন প্যারামেডিক ও সাহায্য কর্মীর মরদেহ পাওয়া যায়। এক ফিলিস্তিনি প্যারামেডিক ফোনে ধারণকৃত ভিডিওতে দেখা যায় ইসরায়েলি সেনাবাহিনী তাদের ইচ্ছাকৃতভাবে গুলি করে হত্যা করেছে। এই প্রসঙ্গে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল গাজায় মানব মর্যাদার স্পষ্ট লঙ্ঘন চালিয়ে গেছে। তারপরও আমরা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবো এবং কখনোই তাদের পিঠ দেখাবো না। এরদোগান আগামী আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে গাজা উপস্থিতি নিয়ে আলোচনা করবেন বলেও জানান। তিনি বলেন, এ দমন পীড়ন বন্ধে কি করা যায় সেখানে তিনি উত্তর খুঁজবেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলোসভ বলেছেন, রাশিয়ার সশস্ত্র বাহিনী এই বছর উল্লেখযোগ্যভাবে আরও স্থলভিত্তিক রোবট পাবে। 8 এপ্রিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশেষ সামরিক অভিযানের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে স্থলভিত্তিক রোবটের ব্যবহার এবং উন্নয়নের বিষয়ে একটি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সম্মেলনের আয়োজন করে। বেলাসভ উল্লেখ করেছেন যে গত বছর প্রতিরক্ষা শিল্প এবং স্বেচ্ছাসেবক সংস্থাগুলো রাশিয়ার সামরিক বাহিনীতে কয়েকশো স্থলভিত্তিক রোবট সরবরাহ করেছে। তিনি বলেন, এবছর আমরা আরো অনেক রোবট সরবরাহ করার পরিকল্পনা করছি। রাশিয়ান সেনাবাহিনীর কাছে বিভিন্ন ধরনের স্থল, আকাশ, ভূপৃষ্ঠ এবং পানির নিচে যুদ্ধের উপযোগী রোবট রয়েছে। এগুলোর বেশিরভাগই ইতোমধ্যে পরীক্ষা এবং মহড়ায় অংশ নিচ্ছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। লেবাননে অস্ত্র জড়ো করছে ইরান, ইসরায়েলের জন্য নতুন হুমকি। মিশরে গিয়ে গাজার জন্য আবেগ ঘন বক্তব্য ইমানুয়েল ম্যাক্রোর, মধ্যপ্রাচ্যের শান্তির বার্তা। গাজা ইস্যুতে ফ্রান্স, মিশর, জর্ডান একজোট। গাজার সমর্থনে মিছিল, ফিলিস্তিনে ইহুদিদের দালাল মাহমুদ আব্বাসের নিরাপত্তা বাহিনীর ব্যাপক ধরপাকড়। ভারতের কাশ্মীরকে গাজায় পরিণত করেছেন কসাই নরেন্দ্র মোদী। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে চলছে গুম খুনের ঢেউ, বেড়েছে রহস্যজনক মৃত্যু, আল জাজিরার বিস্ফোরক প্রতিবেদন। আদালত বনাম সরকার, শিনবেত প্রধানকে বরখাস্তে আদালতের স্থগিতাদেশ, ক্ষুব্ধ নেতানিয়াহু। আমরা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবো, কখনোই তাদের পিঠ দেখাবো না, মন্তব্যে এরদোগান। সেনাবাহিনীতে আরো রোবট নিয়োগ করছে রাশিয়া। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।